উচ্চ বেতনের চাকরির প্রলোভন, না হলে মাদকাসক্তির ফাঁদ। টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। গ্রেপ্তার 5 প্রতারক। ভারত থেকে 4,000 টন চাল চট্টগ্রাম বন্দরে খালাস। আমদানির খবরে কেজি প্রতি চালের দাম কমেছে 2 টাকা। জব্দ করা স্বর্ণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টানাপোড়েন। কাস্টমস হাউসে 1 টন স্বর্ণ নিয়ে দুশ্চিন্তায় এনবিআর। কুমিল্লায় এমপি বাহারের ছত্রছায়ায় পাহাড় কাটছে 2 প্রতিষ্ঠান। প্রতিবেদন দেয়ায় পরিবেশ কর্মকর্তাকে হুমকি। এবং বিশেষ প্রার্থনায় শুরু খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের আনুষ্ঠানিকতা। করোনার কারণে এবার সীমিত পরিসরে আয়োজন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাউদ্দিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত খবরে। প্রথম সারির দৈনিকে চমকপ্রদ চাকরির বিজ্ঞাপন। সাক্ষাৎকারের 4 ঘণ্টার বিশেষ সেশনে সাজিয়ে দেয়া হয় সহজে মুনাফা ও উচ্চ বেতনে চাকরির স্বপ্ন। আর এতেও কাজ না হলে নারী, জুয়া ও মাদকাসক্তি। প্রতারক এই চক্রটির প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত বড় সরকারি কর্মকর্তা। 8 বছর ধরে এ তৎপরতা চালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছে চক্রটির 5 সদস্য। প্রথম আলোতে হাবিব কর্পোরেশন নামে এক প্রতিষ্ঠানের সহকারী পরিচালক পদে বিজ্ঞাপন দেখে ইমেইলে আবেদন করেন রূপালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার আমিরুল ইসলাম ভুইয়া। অফিসের ঠিকানা বাড়িধারা, তবে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় উত্তরায়। সেখানে 4 সদস্যের বোর্ডে নেওয়া হয় 4 ঘণ্টার সাক্ষাৎকার। প্রতিষ্ঠানের 25% শেয়ার দেওয়ার কথা বলে 24 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আমিরুলের। ইনভেস্ট করে যদি মাসে 2.5 লাখ টাকা আসে স্যালারি হিসেবে, আর এটা ইয়ারলি যদি আমাকে 1/4 দেয়, খারাপ হবে না। প্রতারণার অভিযোগ থানা ঘুরে আসে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগে। তদন্তে সামনে আসে সংঘবদ্ধ এক প্রতারক চক্রের নাম। অভিযানে গোয়েন্দাদের জালে আটকা পড়ে চক্রের 5 সদস্য। নিজেকে এমডি পরিচয় দেন চক্রের প্রধান আশরাফুল ইসলাম বাবু। তার পিএস ফজলুর রহমান, অফিস স্টাফ শিরিন আক্তার। আব্দুল করিম নিজেকে পরিচয় দেয় মারোয়ারি ব্যবসায়ী হিসেবে, কথা বলেন হিন্দিতে। চক্রের আরেক সদস্য শামসুল আলম সেই মারোয়ারির পিএস। আমার সামনে নিয়ে আসার পর চাকরি সংক্রান্ত কথাবার্তা বলে সে কি কাজ করতো, আমাদের সাথে চাকরি করতে পারবে কিনা, তাকে একটা ভালো স্যালারির অফার করা হয়। খেলার প্রসঙ্গ চলে আসে, আর মূলত খেলার মধ্য দিয়ে টাকাটা লস করে, এবং সেখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাই। গোয়েন্দারা বলছেন তারা হক, হাবিব, মেঘনা, শরীফ গ্রুপ সহ 15 থেকে 20 ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রথম সারির দৈনিকে বিজ্ঞাপন দেয়। আবেদন করতে বলে ইমেইলে, আর ইন্টারভিউয়ে ডাকা হয় বিত্তবানদের। কাউকে উচ্চ বেতনে চাকরি, কাউকে দেয়া হয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বের প্রলোভন। যারা কর্মে এখন অবসরপ্রাপ্ত, তাদের যে নিয়মিত যে কর্ম ছিল তা নাই, তারা বয়স উত্তীর্ণ হয়েছে বা যে কোনোভাবে তারা যখন অবসর নেয়, তাদের মেইনলি তাদেরই তারা টার্গেট করে। এভাবে কাজ না হলে সামনে আনা হয় নারী, মাদক ও জুয়ার প্রলোভন। এর পরের ধাপে করা হয় ওই মারোয়ারির সম্পদ হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র। আর এ ফাঁদে পা দিলে জিম্মি করে আদায় করা হয় অর্থ। মারোয়ারি একজন দুষ্ট লোক। উনি মুসলমানদের দেখতে পারে না। উনি বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা একটু গল্প সাজিয়ে তারা এই সেন্টিমেন্টে জাগ্রত করে তাকে আরো উৎসাহিত করে কাজটা করবার জন্য। গুলশান, বাড়িধারা, বনানী, উত্তরার মতো আভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে এসব কাজ করে তারা। পরে চলে যায় আত্মগোপনে। 3:30-4টার দিকে চলে গেছে। ওরা বলছিল মাছের ব্যবসা করে। অভিনব এই প্রতারণা থেকে বাঁচতে চমকপ্রদ চাকরির নামে টাকা দাবি করাদের থেকে সতর্ক থাকার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় অভিনব প্রতারণার শিকার শত শত মানুষ। প্রতারকদের লোভের ফাঁদে পড়ে সর্বশান্ত অনেকে। 2 যুগেরও বেশি সময় চলা এই প্রতারণা বন্ধই হচ্ছে না। পাল্টা তাদের নাকের ডগায় চলছে প্রতারণা।
এতে জড়িত থাকার অভিযোগ স্থানীয় ইউপি সদস্য ও রাজনীতিকের। এই ব্যক্তির নাম মিলন সর্দার, বাড়ি খুলনা জেলার ডুমুরে উপজেলার থুকরাবাজার এলাকায়। মাস 6 আগে সাতক্ষীরা জেলায় একটা চক্রের প্রতারণার শিকার হন তিনি। 2 লাখ টাকা দিয়ে কেনেন প্রায় 6 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, কিন্তু বাস্তবে তা জাল নোট। বলতেছে আমার এক মাসি ইন্ডিয়া থেকে আসে, বেশ কিছু টাকা নিয়ে আসে, 11 লাখের মতো ইন্ডিয়ান টাকা ব্যাগে করে ওরা টাকা নিয়ে আসে। টাকার সাথে তো উপরে টাকা নিচে ধরেন কিছু কাগজ টাগজ দিয়ে নিয়ে চলে আসে। তখন আমি দেখি নাই। পরে আমি চার দোকান যে বললাম যে এরকম এরকম, বললে যে এদের ব্যবসাটাই এই ব্যবসা। শুধু মিলন সর্দারই নন, এমন প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার শত শত মানুষ। কত এই ঘটনা ভাই, 1 লাখ টাকা দিলে আপনার 1.5 লাখ টাকা হবে। অনেকে ওই সময় প্রতারণার শিকার হয়েছে, বাজারের হিসাব। বিপদে পড়ছে, যদি আমার দ্বারা ওনার একটু উপকার হয়, কিন্তু আমি তো আসলে উপকার করতে যাই বিপদে পড়ে গেলাম। পুলিশের তথ্য বলছে বর্তমানে এই প্রতারণায় জড়িত শতাধিক ব্যক্তি, কিন্তু এসব ঘটনার অভিযোগ থানা পর্যন্ত আসে না। তবে যে কোনো মূল্যে প্রতারণা বন্ধ চান এই পুলিশ সুপার। এটা যে শুধুমাত্র সাতক্ষীরার মধ্যেই তা নয়, এরা মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে পাশাপাশি অন্যান্য জেলার মানুষদেরকেও এখানে এনে প্রতারণা করে, এবং মানুষও এক ধরনের লোভের বশবর্তী হয়ে এখানে আসে। অনুসন্ধানে জানা গেছে সাতক্ষীরা জেলায় 10টিরও বেশি চক্র বৈদেশিক মুদ্রা প্রতারণার সাথে জড়িত। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালানে 4000 টনের বেশি খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। 5 ধাপে সব চাল আমদানি করছে সরকার। 2 ধাপে ভারত থেকে 1 লাখ টন চাল আনার বিষয়টি চূড়ান্ত হলেও বাকি 3 ধাপে 1.5 লাখ টন কোন দেশ থেকে আনা হবে সেটি এখনো ঠিক হয়নি। এদিকে আমদানির খবরে খাতুনগঞ্জে কেজি প্রতি চালের দাম কমেছে 2 টাকা। সবশেষ 2017 সালে বিদেশ থেকে চাল আমদানি করেছিল সরকার। এবার মোট 2.5 লাখ মেট্রিক টন চাল আনতে চায় খাদ্য মন্ত্রণালয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের কলকাতা বন্দর থেকে আসা প্রথম কিস্তির 4113 মেট্রিক টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। খাদ্য বিভাগ বলছে সরকার ইতোমধ্যে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে চাল কিনেছে, পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে আমদানি করছে সরকার। বহি উৎস থেকে দরপত্রের মাধ্যমে অন্যান্য দেশ থেকেও যাতে চাল এনে জাতীয় মজুত বৃদ্ধি করা যায়, এর লক্ষ্যে সরকার কর্তৃক খাদ্য অধিদপ্তর কর্তৃক পর্যায়ক্রমে অনেকগুলি দরপত্র আহ্বান করা হয়েছে। এদিকে চাল খালাস ঘিরে সতর্ক অবস্থায় চট্টগ্রাম বন্দর। বহির্নোঙরে জাহাজ আসার সাথে সাথেই গুণাগুণ যাচাই ও দ্রুত খালাসের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চাল, পেঁয়াজ এগুলা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আমরা পরীক্ষা করি, সঠিকভাবে পরীক্ষা করি, আবার ওটাও চিন্তা করি যাতে তাড়াতাড়ি ছাড় পাওয়া যায়। তখন আমরা 9টা, 10টা, ইভেন 11টা পর্যন্ত অফিস করি। এটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়ে থাকি। তবে মানের ব্যাপারে আমরা কোনো আপোষ করি না। বন্দরে চালের জাহাজ আসার খবরে ইতোমধ্যে কমেছে এ নিত্যপণ্যের দাম। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মোটা চালের দাম 2 টাকা কমে বিক্রি হচ্ছে 43 থেকে 44 টাকায়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আমার ভালোটা দেখেছেন, খারাপটা দেখেননি, আপনার অফিসে তালা মেরে দেব। কুমিল্লার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে মোবাইলে এভাবেই হুমকি দিয়েছেন সাংসদ বাহাউদ্দিন বাহার। শুধু তাই না, 15 দিনের মধ্যে ওই কর্মকর্তাকে কুমিল্লা ছাড়ার জন্য শাসিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার অপরাধ সংসদ সদস্যের পছন্দের 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার প্রতিবেদন দেয়া। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর স্কুলপাড়া এলাকা। একটি সড়ক প্রশস্তকরণে কাজ করছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। কাজ করছে তারই পছন্দের 2 ঠিকাদারি প্রতিষ্ঠান, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও মেসার্স হক এন্টারপ্রাইজ। সড়কের আনুমানিক 7 কিলোমিটার অংশে কোথাও 3 থেকে 7 ফুট, কোথাও 10 থেকে 14 ফুট গভীরতায় 5 থেকে 50 ফুট উঁচু পাহাড় কাটা হয়েছে। এতে 1,14,330 ঘনফুট পাহাড় কাটা হয়েছে বলে প্রতিবেদন দেয় পরিবেশ অধিদপ্তর। অথচ এসবের কোনো তোয়াক্কাই করেননি এমপি বাহার। নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের অনুমতি।
যে কোনো পাহাড় কাটা, খাল ভরাট, নদী ভরাট এগুলো আমার কাছে রিপোর্ট পাঠায়, আমি এনফোর্সমেন্ট মামলা করি। এনফোর্সমেন্ট মামলার পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি এবং রোডস অ্যান্ড হাইওয়েজকে নোটিশ দিয়েছি। আমরা একটু করেছি, এর বাইরে আমাদের আর কোনো নাই। মামলা হয়েছে, আমি শুনানির নোটিশ দিয়েছি, ওনারা শুনানিতে হাজির হবে এবং এর মধ্যে ওনারা কি করেছেন না করেছেন এগুলা এমপি সাহেবের বিষয়ে। পরিবেশ অধিদপ্তরের নারাজি প্রতিবেদনে ক্ষিপ্ত হয়ে ওঠে সংসদ সদস্য বাহার। অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলির ওপর দেখান তার ক্ষমতার দাপট। ফোনেই দেন সরকারি অফিসে তালা মারা সহ নানান হুমকি ধমকি। এতেই ক্ষান্ত হননি তিনি। পরে ওই কর্মকর্তাকে অফিসে ডেকে 15 দিনের মধ্যে কুমিল্লা ছাড়ার আলটিমেটামও দেন তিনি। আপনি বলেছেন আমরা 1,14,333 জনফুট মাটি কেটে ফেলছি। এটা এই মেজারমেন্টটা আপনি কিভাবে করলেন আমাকে ছাড়া? আমার সিগনেচার নেবেন না? কুমিল্লায় থেকে ক্ষমতা রপ্তার করার কোনো সুযোগ নাই। আমার ভালোটা রাখছে আপনাকে, খারাপে দেখেন নাই। কি ননসেন্স কোথাকার, কোন জিনিস কি করতেছেন কেমনে? কোন ক্ষমতা না, তারা আমি অনেক ক্ষমতা, 10 মিনিটের মধ্যে আমার অফিসে আসেন। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে আরো বলা হয়, রাস্তার জন্য পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা কোনোভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়। আর একজন রাষ্ট্রের আইন প্রণেতা হয়ে এমপি বাহারের এমন অশোভন আচরণ ও ক্ষমতার দাপট ভাবিয়ে তুলেছে নাগরিক সমাজকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্ট 42 নাগরিকের অভিযোগ অসত্য, ভিত্তিহীন, এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যা অভিযোগ। রাজধানী নির্বাচন ভবনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন CEC। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে 14 ডিসেম্বর চিঠি দেন 42 বিশিষ্ট নাগরিক। নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে 2 কোটি টাকার বেশি গ্রহণ, কর্মচারী নিয়োগের নামে 4 কোটি 8 লাখ টাকার দুর্নীতি, নিয়ম বহির্ভূতভাবে 3টি করে গাড়ি ব্যবহার, ইভিএম কেনা অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ তুলে ধরেন বিশিষ্ট জনেরা। অভিযোগে জবাব দিতে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নৈবর্তিক ও লিখিত পরীক্ষা গ্রহণের কার্যাদেশ দেওয়া হয়। 40 দিন ব্যাপী মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে যথা নিয়মে ফলাফল প্রকাশ করা হয়। কোনো মহল থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওয়েবসাইট সহ 5টি জাতীয় দৈনিক পত্রিকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্ট 42 নাগরিকের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়টি মনগড়া বলে দাবি CECর। কোনো প্রমাণ ছাড়াই 4 কোটি 8 লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। ইভিএমে ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে, তাই ইভিএম কেনার বাজেট নিয়ে অভিযোগকারীদের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করেন CEC। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জব্দ করা স্বর্ণ জমা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টানাপোড়েনে বিপাকে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। 2 বছর ধরে স্বর্ণ অস্থায়ীভাবে ভোল্টে রাখছে না কেন্দ্রীয় ব্যাংক। ফলে প্রায় 1 টন স্বর্ণ জমেছে কাস্টমস হাউসগুলোতে। আর সেখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তা বাড়ছে NBR কর্মকর্তাদের। চোরাচালানের মাধ্যমে প্রতি বছর দেশে আসে বিপুল পরিমাণ স্বর্ণ। মাঝে মধ্যেই চালান আটক হয় শুল্ক গোয়েন্দা, কাস্টম হাউস বা বন্দর কর্তৃপক্ষের হাতে। 2018 সালের শেষ নাগাদ এসব স্বর্ণ স্থায়ী ও অস্থায়ীভাবে জমা নিত বাংলাদেশ ব্যাংক, কিন্তু 2 বছর ধরে অস্থায়ীভাবে জমা নিচ্ছে না। NBR কর্মকর্তারা জানান, আটক বা জব্দ হওয়া সব স্বর্ণের বিপরীতে ফৌজদারি মামলা হয় না। মামলা না হলে বাজেয়াপ্ত দেখিয়ে স্থায়ীভাবে জমা দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে। আর যেগুলোর বিপরীতে মামলা হয় সেগুলো অস্থায়ীভাবে জমা রাখা হতো। আমি মনে করি যে এই দায়িত্বটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে রাখা ঠিক নয়। সেটা কাস্টমস হোক, সেটা নার্কোটিক্স লিকার হোক, পুলিশ হোক, র্যাব হোক, আইন প্রয়োগকারী সংস্থার কাছে এটা জমা রাখা ঠিক না আর কি। তো সে কারণে বাংলাদেশ ব্যাংকে এই সিস্টেমটা ডেভেলপ করা উচিত আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এক্ষেত্রে তাদের কিছু করার নেই, আদালতের নির্দেশই মানতে হবে। স্বর্ণটা যেখানেই ধরা পড়ুক না কেন, সব জায়গায় কিন্তু একটা কেস হয় বা কোর্টে নির্দেশনা আসে। সাধারণত আমরা ওই কোর্ট নির্দেশনা দেয়
বাংলাদেশ জমা রাখার জন্য কোটি নির্দেশনা দিয়ে দেয়। 2017 সালে শুল্ক গোয়েন্দার এক প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণে অনিয়মের তথ্য। পরে এ বিষয়ে গণমাধ্যমে খবর বের হলে শুরু হয় তোলপাড়। যদিও সরকার হিসাব দেয় সব ঠিকই আছে। সমস্যা সমাধানে কমিটি করেছে এনবিআর। কর্মকর্তারা জানান, ট্রেজারি আইন সংশোধনের সুপারিশ করবে এই কমিটি। আর আইন সংশোধন না হওয়া পর্যন্ত আটক স্বর্ণ সংরক্ষণে উপযুক্ত উপায় বের করবে। ট্রেজারি রুলস হোক বা যে কোনো রুল হোক বা আইন হোক, এটা তো রাষ্ট্রের প্রয়োজন, রাষ্ট্রের মানুষের প্রয়োজন, এবং এটা অপারেটিভ নিডে এটা করা। তো অপারেটিভ নিডে যদি দেখা যাচ্ছে যে আগের পদ্ধতিতে সমস্যা হচ্ছে, তাহলে আইন পদ্ধতি কেন চেঞ্জ করা যাবে? গত বছর 664 কেজি স্বর্ণ আটক করে ঢাকা কাস্টম হাউস। এবছর করেছে 310 কেজি। পাশাপাশি শুল্ক গোয়েন্দাও আটক করেছে বিপুল পরিমাণ স্বর্ণ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবার রেকর্ড পরিমাণ ডিম উৎপাদন হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে, পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে ডিম ছেড়েছে 51% বেশি মা ইলিশ। জাটকা সংরক্ষণ সফল হলে লক্ষ্যমাত্রা ছাড়াবে ইলিশের উৎপাদন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ছিল গত 14 অক্টোবর থেকে 4 নভেম্বর। এই 22 দিন পদ্মা, মেঘনা সহ বিভিন্ন উপকূলীয় জেলার নদীগুলোকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে সরকার। সে সময় এসব নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ সহ সব কার্যক্রম নিষিদ্ধ ছিল। মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, প্রজনন মৌসুমে গত 5 বছরে মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ বেড়েছে প্রায় 8%। প্রজনন সময়ে উপকূলীয় এলাকাকে অভয়াশ্রম ঘোষণা এবং অভিযান সফল হওয়ায় এবার সর্বোচ্চ ডিম পাওয়া গেছে। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য বিভাগ সহ প্রশাসনের যৌথ অভিযানে অসাধু জেলেদের জেল জরিমানা করায় কমেছে ইলিশ নিধন। এই পোনাকে আমাদের সংরক্ষণ করতে হবে, এই ইলিশকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। তাহলে আমাদের যে সামনে যে আমরা টার্গেট নিয়েছি ইলিশের যে উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানো, সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে পারবো বলে আমরা আশা করছি। গবেষকরা বলছেন, এবছর যে পরিমাণ ইলিশের ডিম পাওয়া গেছে তার 10% রক্ষা করা গেলে আগামী মৌসুমে যুক্ত হবে প্রায় 37,800 কোটি ইলিশ পোনা। এবছরে প্রায় 37,800 কোটি জাটকা যুক্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। এখনকার চ্যালেঞ্জ শুধু তাদেরকে সঠিকভাবে সুরক্ষা দিয়ে বড় ইলিশ হওয়ার সুযোগ করে দেয়া। ইলিশ রক্ষায় এবছর 285টি অভিযানে আটক 311 জেলের মধ্যে 248 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও 63 জনকে করা হয় 2 লাখ টাকা জরিমানা। ইলিশ রক্ষার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জেলেরাও। গবেষকরা বলছেন, অভিযানের সাফল্যে এবছর দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5,33,000 মেট্রিক টন। আর জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল হলে উৎপাদন ছাড়াবে 5.5 লাখ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাজ্যে পাওয়া নতুন করোনা ভাইরাসের সাথে বাংলাদেশের ভাইরাসের কিছুটা মিল রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড সেলিম খান। তবে মোবাইল ফোনে দেয়া তাঁর এ বক্তব্য প্রতিষ্ঠানে নয় বলে জানিয়েছে BCSIR। পুরো গবেষণা শেষ হলে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে সংস্থাটি। সারা বিশ্বে যখন করোনা প্রকোপ তুঙ্গে, তখন এর জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা শুরু করে বেশ কয়েকটি দেশ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদও এ নিয়ে গবেষণা করে, যার রিপোর্ট প্রকাশ করে সেপ্টেম্বরে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে, যা কোভিড-19-এর চেয়ে 70 গুণ দ্রুত সংক্রমিত করে। এতে বিশ্বজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এর মধ্যে জানা গেল, বাংলাদেশে থাকা করোনা ভাইরাসের সিকোয়েন্সের সাথে মিল রয়েছে ওই ধরনের। গবেষণাটি করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ইংল্যান্ড যে মিউটেশন গুলো হচ্ছে তার কিছুটা মিল আছে, কিছুটা সাদৃশ্য আছে, এটা তো আমরা পাইছি। আরো কিছু গবেষণা করতে চাই, আমরা এখন ওটা নিয়ে কাজ করতে চাই। তবে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার এই বক্তব্য প্রতিষ্ঠানের নয় বলে জানিয়েছে BCSIR। পরিষদের জনসংযোগ কর্মকর্তা জানান, গবেষণার কাজ এখনো শেষ হয়নি।
তাই এখনই কোনো মন্তব্য নয়। ইনল্যান্ডে যেটি আমরা সংবাদপত্রের মাধ্যমে দেখছি যে 5টি ভেরিয়েশন পাওয়া গেছে, সেটির ব্যাপারে বাংলাদেশের কি অবস্থান, বিসিএসআর এর কি অবস্থান, সেটি ফাইনাল গবেষণার ফল যখন আমরা ডিসক্লোজ করব আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো। এবং 1টি না 5টি না 2টি আমাদের দেশের জন্য এটির কি ব্যবস্থা, সার্বিক বিষয় আমাদের বিজ্ঞানীরা গবেষণা করছেন, আপনারা খুব শীঘ্রই রেজাল্টটা পেয়ে যাবেন। 18 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকাতেও করোনার এই নতুন ধরন পাওয়া যায়। সেখানকার গবেষকদেরও দাবি এই ধরনটির সংক্রমণ ছড়ানোর গতি আগের চেয়ে অনেক বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে 72 ঘণ্টার পরিবহন ধর্মঘট শেষে স্বাভাবিক হতে শুরু করেছে যানবাহন চলাচল। বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় ঢাকাগামী বাস। এর আগে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা 72 ঘণ্টার ধর্মঘটের জেরে মঙ্গলবার সকাল থেকে বন্ধ ছিল সব ধরনের যান চলাচল। সেখানকার সার্বিক পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এই যে পরিস্থিতি 72 ঘণ্টার পরে পরিবহন ধর্মঘট যখন শেষ হলো, তো এখন দূরপাল্লার পরিবহন চলাচলের অবস্থা কেমন? তাছাড়াও আপনি যেমনটি জানাচ্ছিলেন যে পর্যটন এবং অন্যান্য যে সকল সমস্যা পণ্য পরিবহনের, সেগুলোর সমাধান হয়েছে কিনা? 72 ঘন্টার যে ধর্মঘট তা আজকে সকাল 6টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই গতকাল সন্ধ্যা থেকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। আপনাদের যদি দেখাই, এই মুহূর্তে রয়েছে আমি সিলেট কোর্ট পয়েন্ট এলাকায়, এবং আপনারা দেখছেন এখানে সারিবদ্ধভাবে সিএনজি অটোরিকশা রয়েছে, যেগুলো সিলেটের বিভিন্ন রুটেই কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। এছাড়াও গতকাল থেকেই দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে গিয়েছে। যেহেতু 72 ঘন্টার ধর্মঘট ছিল এবং আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন, এবং অপরদিকে সিলেটে এই শুক্রবার দিন সাপ্তাহিক ছুটির দিনেও সবগুলো শপিং মল বা শপিং কমপ্লেক্স আনুষঙ্গিক সবকিছুই বন্ধ থাকে। সেজন্য আজকে একটু গাড়ির আনাগোনা কম, এবং দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকেই পণ্য পরিবহনকারী যে যানবাহনগুলো রয়েছে, বাস, ট্রাক, কারভার ভ্যান, সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। আজকে সিলেটের বাজারে শাকসবজিও রয়েছে চাহিদা মোতাবেক, এবং দেশের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে কিন্তু শাকসবজি নিয়েও আসতে শুরু করেছেন। তো এটি বলাই যে আসলে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। অপরদিকে পর্যটন খাত, যেটি আমাদের সিলেট অঞ্চলে বৃহস্পতিবার থেকেই মূলত পর্যটকের ভিড়টা বেশি থাকে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন সবচাইতে বেশি পর্যটকের আনাগোনা থাকে। যেহেতু শুক্রবার দিন অনেকে মাজার জিয়ারত করেন, তারপর তারা সিলেটের বিভিন্ন স্থানে ঘুরতে যান। আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই যে পর্যটনবাহী যে বাসগুলো রয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে, সেগুলোও এসেছে, এবং মাজার জিয়ারত শেষে তারা বিছনাকান্দি, জাফলং, সারিঘাট এইসব স্থানে তারা যেতে শুরু করেছে। তো ক্রমান্বয়ে আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই 3 দিনে যে ধরনের ক্ষতি হয়ে গেল সিলেট অঞ্চলে, সেটি আসলে অপূরণীয়। সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট শেষ হওয়ার পরবর্তী অবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। আগামী রোববার থেকে সারা দেশে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় শীতের তীব্রতা বেশি থাকবে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে তেঁতুলিয়া, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ এলাকায়। হিমশীতল ভাবও অব্যাহত থাকবে কয়েকদিন। রাজধানী ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা কমে এলেও শীত অনুভূত হচ্ছে কিছুটা কম। দিনের তাপমাত্রা বাড়তে থাকায় এ অবস্থা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিনে দেশের উত্তরাঞ্চলে বাড়বে মেঘের পরিমাণ, ঘন কুয়াশায় ঢেকে থাকবে চারপাশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী বছরের জানুয়ারিতেও দেশ জুড়ে আরও 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। জানুয়ারি মাসে একটা তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, কারণ জানুয়ারি মাসে 3 থেকে 4টা শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা, তার ভিতরে একটা তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ পড়বে সারা বাংলাদেশে, বিশেষ করে তেঁতুলিয়া, উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এইসব জায়গায় টেম্পারেচারটা কমার সম্ভাবনা আছে আগামী 2-3 দিন। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও মাগুরা শহরের প্রধান সড়ক থেকে বাদ দেয়া হয়নি স্বাধীনতা বিরোধীদের নাম। সড়কের পাশের কোনো প্রতিষ্ঠান সাইনবোর্ড সংশোধন করলেও অধিকাংশই রয়ে গেছে আগের মতো। এজন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন অনেকে। আর শিগগিরই কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মুখলেসুর রহমান এবং হাবিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় তারা ছিলেন শান্তি কমিটির সদস্য। মাগুরা শহরের প্রধান 3টি সড়কের 2টি এই দুজনের নামে। সড়কের পাশে থাকা দোকানপাটের সাইনবোর্ডেও আছে তাদের নাম। 2016 সালের 7 ডিসেম্বর দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু 4 বছরেও মাগুরায় তা বাস্তবায়িত হয়নি। পদক্ষেপটা পৌরসভা নেবে বা ডিসি অফিস থেকে নেবে, কিন্তু সেভাবে তো আমাদের কেউ বলেনি। সাইনবোর্ডটা তো অনেক আগে যখন নামকরণ করা ছিল এমআর রোড, আর এখন চেঞ্জ করে কলেজ রোড করা হয়েছে, কিন্তু আমাদের সাইনবোর্ডে আগের নামটাই ছিল। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন অনেকেই। যে সমস্ত সড়কে এখনো স্বাধীনতা বিরোধীদের নাম ফলক রয়ে গেছে, অবিলম্বে সেগুলো সরায় ফেলে সেই জায়গাতে মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে সেই সড়কের নামকরণ করার জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তবে শিগগিরই এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। আমরা মাইকিং করেছি এবং চিঠি দিয়েছি, তারপরেও পুরনো সাইনবোর্ড থাকার কারণে অনেকে নাম পরিবর্তন করে নাই। আমরা জরুরিভাবে ব্যবস্থা নিচ্ছি, পুরনো নাম পরিবর্তন করে স্বাধীনতা বিরোধীদের নাম পরিবর্তন করে আমরা যে নাম নির্ধারণ করেছি সেই নামটা সাইনবোর্ডে লিখবার জন্য। এসব সড়কের নাম জেলার খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শীতে পর্যটকদের ভিড় বাড়ছে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক ভ্যালিতে। আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ খাগড়াছড়ির বিভিন্ন স্পট এখন মুখর। একই অবস্থা সাজেকেও। এদিকে পর্যটক বাড়ায় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটক আকর্ষণে আরও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পাহাড় অরণ্য ঝিরি ঝর্ণার জেলা খাগড়াছড়ি। শীতের শুরুতেই আসছেন পর্যটক। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এখন মুখরিত। পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এমনই ভিড় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেরি করেই বের হওয়া হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুরেছি, খুব ভালো কেটেছে সময়টা। খাগড়াছড়ি দেখতে খুব সুন্দর। আলুটিলা যে গুহাটা, এটা একটা অসাধারণ ভিউজ। রাঙামাটির সাজেক ভ্যালিতে যারা যাচ্ছেন যাতায়াত সুবিধার কারণে তারাও প্রথমে আসছেন খাগড়াছড়ি শহরে। পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে হোটেল মোটেল রেস্টুরেন্ট ব্যবসা। এতে খুশি ব্যবসায়ীরা। ইদানিং যেভাবে লোক আসছেন দেখছে, আমাদের পুরা মাসটাই আমাদের হোটেল বুকিং আছে। আমরা আশাবাদী এবার আমাদের এখানে আগের বারের মধ্যে এবারও আমাদের প্রচুর ইনকাম হবে বলে আমরা বিশ্বাস করি। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি পর্যটন কেন্দ্রে নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ। পর্যটকদের ভ্রমণেও সহায়তা করছেন তারা। পর্যটকদের নিরাপত্তার জন্য এই যে টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও প্রচুর নিরাপত্তা দিচ্ছে, আছে সেনাবাহিনী, বিজিবি। এদিকে পর্যটকদের আকৃষ্ট করতে সড়ক সংস্কার, কেবল কার স্থাপন, ঝুলন্ত সেতু নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পর্যটকরা যেখানে যেখানে যাবেন সেখানকার রাস্তা যেন ভালো হয়, সেখানে যদি তাদের জন্য সহায়ক অবকাঠামো ভালো হয়, আমরা সে নিয়ে কাজ করছি। নিরাপত্তা ব্যবস্থা থাকায় দুর্গম হলেও প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের আগ্রহের অন্যতম কেন্দ্র সাজেক। এখানকার সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ। বৃহস্পতিবার সন্ধ্যায় খ্রিস্ট জাগের মধ্য দিয়ে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। এতে করোনা মহামারী থেকে মুক্তির আশায় মহান যিশুর কাছে প্রার্থনা করেছেন ভক্তেরা। এদিকে উৎসাহে খ্রিস্ট জাগের মধ্য দিয়ে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। এতে করোনা মহামারী থেকে মুক্তির আশায় মহান যিশুর কাছে প্রার্থনা করেছেন ভক্তেরা। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহান যীশুখ্রিস্ট জন্মেছিলেন 25 ডিসেম্বর।
2000 বছর আগে বর্তমানে ফিলিস্তিনের বেতেলহামের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক। সেই থেকে সে দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় খ্রিস্টজাগের মধ্য দিয়ে গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। করোনার এই দুঃসময় থেকে উত্তরণে এ সময় মহান যিশুর কাছে প্রার্থনা করেন ভক্তরা। শুভ বড়দিনের মধ্য দিয়ে করোনা যেন অবসান হয়, আমরা যেন মুক্তি লাভ করতে পারি, এই বিশ্ব যেন আবার পরিশুদ্ধ হয়ে সুন্দর পৃথিবীটা যেন আমরা আবার ফিরে পাই, এটাই হচ্ছে বিশেষ প্রার্থনা। বিশ্বের রোগ মুক্তি এবং সমস্ত মানব জাতির কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা হোক। একটাই প্রার্থনা করি, করোনাটা পৃথিবীর বুক থেকে উচ্ছেদ হয়ে যাক, আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে। তবে করোনার কারণে এবারের উৎসব উদযাপন হচ্ছে সীমিত আকারে, স্বাস্থ্যবিধি মেনে। যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য, যারা অসুস্থ তাদের সুস্থতা, যারা সেবা করছেন চিকিৎসক ডাক্তার নার্সদের তাদের ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য, এবং এই ভাইরাসের জন্য অতি সত্বর এই পৃথিবী থেকে নির্মূল হয়ে যায় আমি প্রার্থনা করে আছি এবং প্রার্থনা করছি এবং করব। এদিকে বড়দিনের প্রস্তুতি দেখতে রাজধানীর বিভিন্ন গির্জায় যান ডিএমপি কমিশনার। জানান, উৎসবের নিরাপত্তা নিশ্চিতে 4 স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 স্তরের নিরাপত্তা আছে। প্রতিটা গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে, তাদের স্বেচ্ছাসেবক আছে, সিসিটিভি লাগানো আছে, এবং এই প্রতিটা গির্জার আশেপাশে সাদা পোশাকে আমাদের যে ডিএমপির পুলিশ আছে, এটা পাশাপাশি সিটিএসবি থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকে লোক নিয়োগ করা হয়েছে। ঢাকা মহানগরীতে এবার 66টি গির্জায় বড়দিনের আয়োজন রয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনার কারণে এবার ভাটা পড়েছে বড়দিনের আয়োজনে। মহামারীর কারণে সীমিত পরিসরে উৎসবের প্রস্তুতি দেখা গেছে বিভিন্ন দেশে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি থাকলেও অনেক জায়গাতে উপেক্ষার অভিযোগও পাওয়া গেছে। যীশুখ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথেলহাম। প্রতি বছর বড়দিনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ জড়ো হন এখানে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। সীমিত আকারে শুধু নগরবাসীদের নিয়েই উদযাপন হচ্ছে বড়দিন। করোনার কারণে বড়দিনের আয়োজনে ভাটা পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার অন্যান্য বছরের মতো ভিড় নেই প্যারিসের দোকানগুলোতে। রোমানিয়াতে দেখা গেছে স্বাস্থ্যবিধির কড়াকড়িতে উৎসবের প্রস্তুতি। তবে উল্টো চিত্র দেখা গেছে ইতালির অনেক জায়গায়। বিধিনিষেধ উপেক্ষা করে কেনাকাটা করতে শপিং মলগুলোতে ভিড় করেন অনেকেই। বড়দিনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বিমানবন্দরগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। করোনা ভীতির মধ্যে উৎসবের প্রস্তুতি নিয়েছেন দেশটির নাগরিকেরা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঘরে থেকে বড়দিন উদযাপনে উৎসাহিত করা হয়েছে বিভিন্ন দেশে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনে আরও 11,000-এর বেশি প্রাণহানি নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 17,48,000। আক্রান্ত 7,96,00,000-এর বেশি। নতুন করে শনাক্ত 6,42,000-এর বেশি। এর মধ্যে 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 1,74,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 2,500-এর বেশি। যুক্তরাজ্য, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইটালি এবং অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকাতেও ধরা পড়েছে করোনার আরেকটি নতুন রূপ, যা ব্রিটেনে সন্ধান পাওয়া ভাইরাসের নতুন ধরনের চেয়েও কয়েক গুণ বেশি সংক্রামক বলে জানান গবেষকেরা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করছে। বুধবার দেশটিতে রেকর্ড 14,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এটি মারাত্মক প্রাণঘাতী ভাইরাস নয় বলে জানান বিশেষজ্ঞরা। এদিকে লন্ডন ও উত্তর পূর্ব ইংল্যান্ডের 2 বাসিন্দা শরীরে দক্ষিণ আফ্রিকার নতুন এই ভাইরাস শনাক্ত হয়েছে। ওই দুইজনই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এছাড়াও নতুন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের বিধি আরও কঠোর করছে দেশটি। ঐতিহ্যের লড়াই হলো এক পেশে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 3-0 গোলে উড়িয়ে ফেডারেশন কাপ শুরু করল আবাহনী। জুয়েল রানা ও সাইঘানি নৈপুণ্যে মর্যাদার ম্যাচে দাপুটে জয় আকাশী নীলের। জোড়া গোলে ম্যাচের নায়ক জুয়েল।
একে ঐতিহ্যের লড়াই, তার উপর করোনা বাধাকে অতিক্রম করে ঘরোয়া ফুটবলের প্রথম বিগ ম্যাচ। আবাহনী মোহামেডান দ্বৈরথকে ঘিরে ফুটবলে প্রাণ ফেরার আশা, যদিও করোনা কালে একরকম ফাঁকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি। শুরু থেকে আধিপত্য আবাহনীর। নতুন রিক্রুট ব্রাজিলিয়ান ফ্রান্সিসকোর সঙ্গে হাইতিয়ান বেলফোর্ট মোহামেডান শিবিরে ভীতি ছড়িয়েছে। জবাবে সমানে সমান না হলেও গোলের সুযোগ তৈরি করছিল মোহামেডান ফরওয়ার্ডরা, তবে পূর্ণতা দিতে পারেননি কেউই। কাঙ্ক্ষিত গোল আসেনি ফরওয়ার্ডদের সৌজন্যে, ডেডলক ভাঙে দুই ডিফেন্ডারের যৌথ প্রয়াসে। রায়হান হাসানের দুর্দান্ত এক থ্রো থেকে সাইঘানির হেডে 41 মিনিটে লিড আবাহনীর। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণেও সাইঘানির অবদান। আফগান ডিফেন্ডারের বাইসাইকেল কিক থেকে হেডে গোল করেন জুয়েল রানা। অসাধারণ একটা গোল, এক্সিলেন্ট। 2 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে বাড়তি চাপে ছিল মোহামেডান। গোলের জন্য মরিয়া হয়ে লাভ হয়নি, উল্টো ভেঙে পড়া সাদা কালো তৃতীয় গোল হজম করে দ্রুতই। 53 মিনিটে জোড়া পূর্ণ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন জুয়েল। ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের প্রথম পরীক্ষায় সফল আবাহনী, সেই সাথে মৌসুম শুরুতেই মর্যাদার লড়াই জিতে মনস্তাত্ত্বিক ভাবেও এগিয়ে গেল আকাশী নীল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিনের উৎসবের খবর জানাচ্ছিলাম। এবারে যুক্তরাষ্ট্রে বড়দিনের আয়োজনের খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, যুক্তরাষ্ট্রে এবার বড়দিনের আয়োজন কেমন হচ্ছে, যেহেতু করোনা ভাইরাসের পরিস্থিতি রয়েছে এবং 1 লাখেরও বেশি আক্রান্ত হয়েছে একদিনে যুক্তরাষ্ট্রে, তো এখানকার সার্বিক পরিস্থিতি এবং আয়োজনের বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। আপনি যেমনটা জানেন যে অন্যান্য বছরের মতো এখানে হাজার হাজার তরুণ তরুণী একত্রিত হয়েছে। যদিও গত বছর আমি এখান থেকে সরাসরি সম্প্রচার করেছি, কিন্তু আমি তো গত বছর দেখেছি কয়েক লাখ তরুণ তরুণী এখানে উপস্থিত হয়েছে, কিন্তু আজকে কয়েক হাজার তরুণ তরুণী এখানে রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে টাইম স্কোয়ারে এখানে প্রায় 10,000-এর উপরে তরুণ তরুণী উপস্থিত হয়েছে। যদিও আজকে প্রচন্ড দুর্যোগ, বন্যা আবহাওয়া এবং করোনার ভয়াবহতা, তাতেও মানুষের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার সবচেয়ে কাছে হচ্ছে রকফেলার সেন্টার, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে, সেই ক্রিসমাস ট্রিতে 500 ফিট উঁচা এবং প্রায় 30,000 মাল্টি কালার লাইট দিয়ে সাজানো হয়েছে এই টাইম স্কোয়ারের রকফেলার সেন্টারে ক্রিসমাস ট্রি, যেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এই ক্রিসমাস এই বড়দিন উদযাপন করছে। আর এখানে বড়দিনের ছুটি শুরু হয়েছে, প্রায় সপ্তাহব্যাপী বড়দিনের ছুটিতে এবারে প্রায় 10 মিলিয়ন মানুষ নিউ ইয়র্ক ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায় এবং নিউ ইয়র্কে প্রায় পৃথিবীর সব মানুষ এই টাইম স্কোয়ারে এসে এই বড়দিন উদযাপন করে। কিন্তু এবার আসলে কেউ ফ্লাইট বন্ধ থাকার কারণে এবং সোশ্যাল ডিস্টেন্সের কারণে, স্বাস্থ্যবিধির কারণে কেউ আসলে যেতে পারেনি এবং বাইরে পৃথিবীর কোনো মানুষ এখানে আসতে পারেনি। এখানে স্থানীয় যারা তরুণ তরুণী আছে, স্থানীয় মানুষ এখানে উপস্থিত হয়েছেন। যদিও এখানে প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং আগামী 2 দিন কিছুক্ষণের প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হবে এবং আগামী 2 দিন প্রচন্ড ঝড় বৃষ্টি থাকবে, কিন্তু মানুষের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। আপনি যেমনটা দেখছেন এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। রাত যত বাড়ছে ততই মানুষজন, এই সকল মানুষজন মিলিত হয়েছে এই টাইম স্কোয়ারে এবং এই আয়োজন চলবে, এই আনন্দ উচ্ছ্বাস চলবে রাতভর। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে বড়দিনের আয়োজনের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।